আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আচ্ছা, আমরা লাস্ট ক্লাসে কেন্দ্রীয় ব্যাংকের যে কার্যাবলী ছিল সেটা ম্যাম আজকে নিকাশ হওয়ার পর্যন্ত করবেন। নিকাশ ঘর তো কমপ্লিট হয়েছিল, রাইট? লাস্ট ক্লাসে নিকাশ ঘর কমপ্লিট হয়েছিল। লাস্ট ক্লাসে আমরা নিকাশ ঘর কমপ্লিট করে দেন কমপ্লিট হয়েছিল। হ্যাঁ, নিকাশ ঘর কমপ্লিট করে দেন আমরা হচ্ছে এখানে কিছু কার্যাবলী আলোচনা করেছিলাম। বাকি কিছু কার্যাবলী আজকে আমরা শেষ করে একটা নতুন টপিক শুরু করব। আচ্ছা, তার আগে একটু রিভাইজ করি। বলো তো কেন্দ্রীয় ব্যাংক কি কি কাজ করে, কয়েকটা প্রধান প্রধান কাজের নাম বলো। আচ্ছা, বাংলাদেশে মুদ্রা ছাপাচ্ছে কারা? মুদ্রা ছাপানোর অধিকার কার আছে, কিংবা মুদ্রা প্রচলন করার কার প্রধান কাজ? আচ্ছা, কেন্দ্রীয় ব্যাংক হচ্ছে মুদ্রা ও নোট প্রচলন করে থাকে। কেন্দ্রীয় ব্যাংক অন্যান্য ব্যাংকের ব্যাংকার হিসাবে কাজ করে, ঋণ নিয়ন্ত্রণ করে এবং সর্বশেষ ঋণদাতা হিসাবে কাজ করে। বিভিন্ন মুদ্রার বিনিময় হার নির্ধারণ ও নিয়ন্ত্রণ করে থাকে এবং নিকাশ ঘর হিসাবে তো কাজ করে থাকে। আচ্ছা, এই যে প্রধান প্রধান কার্যাবলী, এগুলো ছাড়াও কেন্দ্রীয় ব্যাংক আরো কিছু কাজ করে থাকে। সেগুলো হচ্ছে তালিকাভুক্ত যে ব্যাংকগুলো আছে সেই ব্যাংকগুলোর সেই ব্যাংকগুলোতে নিয়োজিত যে জনশক্তি আছে বা ওই ব্যাংকগুলোতে যে ম্যান পাওয়ার আছে তাদের মান উন্নয়নের জন্য বিভিন্ন প্রশিক্ষণের ব্যবস্থা করে থাকে। অর্থাৎ বিভিন্ন ব্যাংকে অনেক মানুষ কাজ করছে, বিভিন্ন ক্যাটাগরিতে বিভিন্ন মানুষ কাজ করছে, তাদের মান উন্নয়নের জন্য, তাদের দক্ষতা বৃদ্ধির জন্য বিভিন্ন ধরনের সময় উপযোগী প্রশিক্ষণের ব্যবস্থা করে থাকে বাংলাদেশ ব্যাংক। তারপর যেহেতু বাংলাদেশ ব্যাংক অন্যান্য আর্থিক ব্যাংকগুলোর, অন্যান্য বাণিজ্যিক ব্যাংক বা অন্যান্য যত ধরনের ব্যাংক আছে সবগুলো ব্যাংকের ব্যাংকার, সেজন্য আসলে এই বাংলাদেশ ব্যাংকের অধিভুক্ত বা তফসিলভুক্ত যতগুলো ব্যাংক আছে সেই ব্যাংকগুলো ঠিক মতো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, সেই ব্যাংকগুলো ঠিক মতো কার্যক্রম পরিচালনা করছে কিনা সেগুলো যাচাই বাছাই করে থাকে বাংলাদেশ ব্যাংক, এবং প্রয়োজনীয় পরামর্শ যদি দরকার হয় তাহলে প্রয়োজনীয় পরামর্শ দিয়ে থাকে। আচ্ছা, তাছাড়া কেন্দ্রীয় ব্যাংক, আমরা জানি কেন্দ্রীয় ব্যাংক আসলে পুরো ব্যাংক ব্যবস্থাটাকে নিয়ন্ত্রণ করে থাকে, বা এই ব্যাংক ব্যবস্থার অভিভাবক বলা যায় কেন্দ্রীয় ব্যাংকে। এখন কেন্দ্রীয় ব্যাংক আসলে পুরো দেশের অর্থনীতির কথা চিন্তা করে বিভিন্ন ধরনের সময় উপযোগী পদক্ষেপ নিয়ে থাকে। তো জনগণের সুবিধার জন্য বা দেশের অর্থনীতির সুবিধার জন্য ব্যাংকিং ব্যবস্থার উন্নয়নের জন্য বিভিন্ন ধরনের নিয়ম কানুন তৈরি করে থাকে। যেমন ধরো, অনেক আগে মানুষ হচ্ছে পেপার ওয়ার্ক বেশি করতো, তখন অত ডিজিটাল ছিল না। কিন্তু সময়ের সাথে সাথে যখন আস্তে আস্তে সবকিছু ডিজিটাল হতে থাকলো, তখন হয়তো কেন্দ্রীয় ব্যাংক নির্দেশ দিল সবাইকে সবকিছু ইন্টারনেটের মাধ্যমে যত কিছু মানে ব্যাংকিং কার্যক্রমটাকে ইন্টারনেটের মাধ্যমে কমপ্লিট করার বা ট্রানজেকশন করার এই সুবিধাগুলোর জন্য অন্তর্ভুক্ত করা হয়। তার কিছু নিয়ম কানুন হয়তো বললো, তখন হয়তো সবাই আস্তে আস্তে করে দেখে গেল যে তোমার ম্যানুয়াল ওয়ার্কের পাশাপাশি ইন্টারনেটের মাধ্যমে যেন ট্রানজেকশন করা যায়, বা যে ধরনের ব্যাংকিং কার্যক্রমগুলো আছে সেগুলো আহ, পরিচালনা করা যায়, সেই জন্য কিছু উদ্যোগ নিল। তো দেখা যাচ্ছে আস্তে আস্তে সবগুলো ব্যাংকই আস্তে আস্তে মোবাইল ব্যাংকিং চালু করলো, বা ইন্টারনেট সেবা যেগুলো আছে সেগুলো পরিচালনা করলো। বা গ্রিন ব্যাংকিংটাও বিভিন্ন বাংলাদেশ ব্যাংক নির্দেশ দিল যে আপনারা সবাই গ্রিন ব্যাংকিংটা স্টার্ট করুন। তো এরকম দেখা যাচ্ছে সময় উপযোগী বিভিন্ন ধরনের পদক্ষেপ নিয়ে থাকে। তারপর
দেশে বিদেশে বাণিজ্যিক ব্যাংক সমূহের শাখা স্থাপনে সহায়তা করে থাকে। আসলে দেশে তো দরকারি বিভিন্ন বাণিজ্যিক কার্যক্রম পরিচালনা করার জন্য, প্লাস হচ্ছে দেশের বাহিরেও বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকের শাখা স্থাপন করা হয়ে থাকে, যেন যে দেশগুলোর সাথে আমরা আমদানি রপ্তানি করছি সেখানে আসলে ব্যাংকিং কার্যক্রম যেন খুব সহজেই আমদানিকারক বা রপ্তানিকারকটা খুব সহজেই ট্রানজেকশন করতে পারে, সেই জন্য দেখা যায় বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকের শাখা সমূহ স্থাপন করা হয়, অফশোর ব্যাংকিং যেগুলো হয় আর কি। আচ্ছা, তোমাদের কারো কোনো প্রশ্ন আছে? কোনো প্রশ্ন থাকলে কিন্তু অবশ্যই প্রশ্ন করবে। কেন্দ্রীয় ব্যাংকের আরো একটা অন্যতম কাজ হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক আর্থিক নীতি প্রণয়ন করে থাকে। আর্থিক নীতিকে বলা হয় মনিটারি পলিসি। অর্থাৎ তোমার প্রত্যেক বছরই সরকার সরকার কেন্দ্রীয় ব্যাংক অবশ্যই সরকারের পরামর্শে সরকারের সাথে আলোচনা করেই দেন হচ্ছে বিভিন্ন ধরনের আর্থিক নীতি গ্রহণ করে থাকে। আর্থিক নীতি প্রণয়নের ক্ষমতা একমাত্র বাংলাদেশ ব্যাংকের আছে। মানে আমাদের দেশের পার্সপেক্টিভে বাংলাদেশ বা অন্য দেশের ক্ষেত্রে সেটা কেন্দ্রীয় ব্যাংক। প্রত্যেকটা স্বাধীন দেশেরই একটা কেন্দ্রীয় ব্যাংক আছে। তো প্রত্যেকটা স্বাধীন দেশের কেন্দ্রীয় ব্যাংক আর্থিক নীতি প্রণয়ন করে থাকে এবং বিভিন্ন ধরনের অর্থনৈতিক কার্যাবলী পরিচালনা করার জন্য দেখা যাচ্ছে যে বিভিন্ন অর্থনৈতিক কার্যাবলী রিলেটেড তথ্য সংগ্রহ করে, সেই তথ্য সংগ্রহ করে তারা আবার সেগুলোকে গবেষণা করে সেই গবেষণার ফলাফল রিপোর্ট আকারে হয়তো বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে প্রকাশ করে। অর্থাৎ গবেষণার সাথে বাংলাদেশ ব্যাংক একদম ডিরেক্টলি ইনভলভ। ব্যাংকিং কার্যক্রমের পাশাপাশি বাংলাদেশ ব্যাংক গবেষণা কার্যক্রমও পরিচালনা করে থাকে, অবশ্যই সেটা অর্থনীতি রিলেটেড গবেষণা। আচ্ছা, এরপরে যেটা আছে সেটা হচ্ছে অর্থনীতির বিভিন্ন খাত, যেমন কৃষি, শিল্প, সেবা খাতের উন্নয়নের জন্য কেন্দ্রীয় ব্যাংক বিভিন্ন ধরনের নীতি গ্রহণ করে থাকে। যেমন কৃষি খাতের উন্নয়নের জন্য বা কৃষি খাতে কিভাবে সহজ শর্তে ঋণ দেওয়া যায়, বা এই সেক্টর গুলোতে এসএমই সেক্টরটা কিভাবে ডিল করবে, বা এই ধরনের এই ধরনের বিষয়গুলো, কিংবা ভারী শিল্পকে কিভাবে আরো বেশি ঋণ সম্প্রসারিত করা যায়, এই ধরনের বিভিন্ন বিষয়গুলো আসলে কেন্দ্রীয় ব্যাংক উন্নয়নের জন্য বিভিন্ন ধরনের ডিসিশন নিয়ে থাকে। আচ্ছা, এই ছিল আমাদের কেন্দ্রীয় ব্যাংক নিয়ে আলোচনা। তোমাদের কারো কোনো প্রশ্ন আছে? নো মিস। নো মিস। ওকে, তাহলে চলো দেখি আমাদের ব্যাংকিং ব্যবস্থা, আমাদের বাংলাদেশের ব্যাংকিং ব্যবস্থাটা কেমন। আমাদের দেশে কোন কোন ধরনের ব্যাংক আছে? কেন্দ্রীয় ব্যাংক তো আছেই, কেন্দ্রীয় ব্যাংক ছাড়া আর কি কি ধরনের ব্যাংক আছে আমরা চলো একটু দেখি। আচ্ছা, তোমরা এখানে একটা চার্ট দেখতে পাচ্ছ। আচ্ছা, এই যে তোমরা এখানে একটা চার্ট দেখতে পাচ্ছ, দেখো এই চার্টে সবার উপরে কে অবস্থান করছে বলো তো? এই যে আমরা একটা চার্ট দেখতে পাচ্ছি, এই চার্টে আসলে এটা হচ্ছে বাংলাদেশের ব্যাংক ব্যবস্থা। এই ব্যাংক ব্যবস্থায় এই ব্যাংক ব্যবস্থাকে আসলে কয়েকটা শ্রেণীতে ভাগ করা যায়। শ্রেণীটা হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক, বাণিজ্যিক ব্যাংক এবং বিশেষায়িত ব্যাংক। এখন দেখো একটা জিনিস খেয়াল করো, দেখো সবগুলো ব্যাংকেরই অনেক শাখা প্রশাখা আছে, বা অনেকগুলো শাখা আছে, বা এটার অনেকগুলো ডিভাইডেশন আছে। কিন্তু ওই একটা জিনিস খেয়াল করো, কেন্দ্রীয় ব্যাংকের কোনো শাখা নেই। মানে শাখা বলতে হচ্ছে যে এই কেন্দ্রীয় ব্যাংকের আসলে আর কোনো ক্যাটেগরি নাই। বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকে বলতো, বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের নাম কি? এটা তো তোমরা পারো, লাস্ট ক্লাসে তো আনসার করেছিলে। বাংলাদেশ ব্যাংক। গুড, বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশের বাংলাদেশ ব্যাংক। রাইট, থ্যাংক ইউ। আচ্ছা, বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক হচ্ছে বাংলাদেশ ব্যাংক। আচ্ছা, তারপরে
হচ্ছে বাণিজ্যিক ব্যাংক। আমরা জানি কেন্দ্রীয় ব্যাংক নিয়ে আমরা অলরেডি আলোচনা করে এসেছি যে কেন্দ্রীয় ব্যাংক হচ্ছে পুরো ব্যাংক ব্যবস্থার অভিভাবক বা পুরো ব্যাংক ব্যবস্থার শীর্ষে অবস্থান করে। আর বাণিজ্যিক ব্যাংক, এখানে কেন্দ্রীয় ব্যাংক কখনোই গ্রাহকদেরকে ঋণ দিয়ে থাকে না, বরং কেন্দ্রীয় ব্যাংক প্রয়োজনে বিভিন্ন অন্যান্য বাণিজ্যিক ব্যাংক বা অন্যান্য যে ব্যাংকগুলো আছে তাদেরকে ঋণ সরবরাহ করে থাকে, তাদের ঋণ নিয়ন্ত্রণ করে থাকে বা তাদের কোনো পরামর্শ দরকার হলে তাদেরকে পরামর্শ দিয়ে থাকে। কিন্তু কেন্দ্রীয় ব্যাংক কখনোই কোনো গ্রাহককে সরাসরি ঋণ দেবে না, অর্থাৎ কোনো জনগণকে সরাসরি ঋণ দেবে না, কিংবা জনগণের কোনো আমানতও কেন্দ্রীয় ব্যাংক সংগ্রহ করে না। আচ্ছা, কেন্দ্রীয় কেন্দ্রীয় ব্যাংক তো জনগণের আমানত সংগ্রহ করছে না, তাহলে জনগণের আমানত কে সংগ্রহ করে বলো তো? কেন্দ্রীয় ব্যাংক। বাণিজ্যিক ব্যাংক। কারণ হচ্ছে আমি তো একটু আগে বললাম যে হচ্ছে তোমার জনগণের কাছ থেকে কোনো ধরনের আমানত সংগ্রহ করে না, কেন্দ্রীয় ব্যাংক কখনোই সেটা সংগ্রহ করে না, কিংবা কোনো জনগণকেও কেন্দ্রীয় ব্যাংক ঋণ দেয় না, বরং কেন্দ্রীয় ব্যাংক অন্যান্য যে ব্যাংকগুলো আছে তাদেরকে ঋণ দেয়, কিন্তু কখনোই কোনো জনগণ, অর্থাৎ তুমি আমি যদি কেন্দ্রীয় ব্যাংকে গিয়ে বলি যে আমাকে 1 লাখ টাকা ঋণ দিন, ওনারা কখনোই আমাদেরকে ঋণ দিবে না। আমরা বরং ঋণ নিতে পারবো কোথায় থেকে? যেটা হচ্ছে শাখা বাণিজ্যিক, ব্যাংক থেকে। হ্যাঁ, বা যে বাণিজ্যিক ব্যাংকগুলো আছে সেই বাণিজ্যিক ব্যাংকগুলো থেকে নিতে পারবো। এখন দেখো বাণিজ্যিক ব্যাংকগুলো কোনগুলো আছে। বাণিজ্যিক ব্যাংকের একটু ক্যাটাগরি খেয়াল করো, সেটা হচ্ছে বাণিজ্যিক ব্যাংক হতে পারে দেশি বা বিদেশি। এখন বাংলাদেশে প্রায় 9টার মতো বিদেশি ব্যাংক আছে, মানে বাংলাদেশে এই মুহূর্তে প্রায় 9টা বিদেশি ব্যাংক কার্যক্রম পরিচালনা করছে, আর বাকিগুলো হচ্ছে দেশি। এখন এই যে দেশি ব্যাংক, এই দেশি ব্যাংকের আবার কয়েকটা ক্যাটাগরি, দুটো ক্যাটাগরি আছে, সেটা হচ্ছে দেশি ব্যাংকগুলোতে আবার সরকারি ব্যাংকও আছে, বেসরকারি ব্যাংকও আছে। সরকারি ব্যাংক কোনগুলো? সেগুলো হচ্ছে যেমন জনতা ব্যাংক, রূপালী ব্যাংক, সোনালী ব্যাংক, অগ্রণী ব্যাংক। এই 4টা ব্যাংক হচ্ছে তোমার সরকারি বাণিজ্যিক ব্যাংক। মনে রাখবে সরকারি বাণিজ্যিক ব্যাংক হচ্ছে 4টা। আচ্ছা, আর বেসরকারি কোনগুলো? বেসরকারি হচ্ছে, আচ্ছা তোমার বাসার আশেপাশে একটা বাণিজ্যিক ব্যাংক আছে, একটা নাম বলো তো। নিশ্চয়ই আছে তোমার এলাকায়, হয়তো নিশ্চয়ই তোমার কোথাও না কোথাও তোমার হয়তো একাধিক কোনো ব্যাংক আছে, একটা না হয় দুটা। তুমি হয়তো বাসা থেকে বের হওয়ার সময় ওই ব্যাংকের শাখাটা দেখেছো। এখন তুমি বলো তো তোমার বাসার আশেপাশে কোন ব্যাংক আছে? পূবালী ব্যাংক। পূবালী ব্যাংক, রাইট। এখন বলো এই পূবালী ব্যাংক কি সরকারি নাকি বেসরকারি? আমরা সরকারি যে 4টা ব্যাংক পড়েছি, যে 4টা ব্যাংকের নাম পড়েছি, সেখানে কি পূবালী ব্যাংকের নাম আছে? বেসরকারি। হ্যাঁ, বেসরকারি। পূবালী ব্যাংক হচ্ছে বেসরকারি। আরো দুজন বলো যে তোমাদের বাসার আশেপাশে কোন ব্যাংকের শাখা আছে? নিশ্চয়ই দেখেছো যে তুমি বাসা থেকে বের হয়ে রিক্সা নিয়ে হয়তো যাওয়ার সময় তুমি দেখলে যে তোমার বাসার ওই পাশে একটা ব্যাংক আছে। আমি ইসলামী ব্যাংক বললাম তো। ইসলামিক ব্যাংক না? আচ্ছা, হ্যাঁ। ইসলামিক ব্যাংকটা কি ব্যাংক বলো তো, সরকারি নাকি বেসরকারি? জনতা, সোনালী, রূপালী, অগ্রণী ব্যাংক। হ্যাঁ, জনতা, সোনালী, রূপালী এগুলো হচ্ছে সরকারি ব্যাংক, আর ইসলামী ব্যাংকটা হচ্ছে যে নামটা বললে যে তোমার বাসার পাশে আছে, সেটা হচ্ছে বেসরকারি ব্যাংক। ওই যে বেসরকারি ব্যাংক। হ্যাঁ, রাইট। তাহলে হচ্ছে আমরা বুঝতে পেরেছি এই যে 4টা ব্যাংক আছে, এই 4টা ব্যাংক ব্যতীত অন্যান্য যত ধরনের বাণিজ্যিক ব্যাংক আছে সেগুলো হচ্ছে বেসরকারি ব্যাংক। এখন সেই বেসরকারি ব্যাংকগুলোর মধ্যে আবার বেসরকারি ব্যাংক আর কিছু আছে বিদেশি ব্যাংক। বিদেশি ব্যাংকগুলো হচ্ছে যেমন তোমার হচ্ছে এইচএসবিসি। এইচএসবিসি যেটা আছে এটাও বাংলাদেশে মানে হচ্ছে বিদেশি ব্যাংকের একটা শাখা, বাংলাদেশ ব্যাংকে আছে। তাছাড়াও আছে তোমার স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, তোমরা হয়তো কোথাও না কোথাও এই ব্যাংকের শাখা দিকে থাকবে। আবার আছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, ইন্ডিয়ার একটা ব্যাংকের শাখা বাংলাদেশে আছে। আরো আরো কয়েকটা ব্যাংক আছে, প্রায় 9টার মতো ব্যাংকের কার্যক্রম বাংলাদেশে আছে, যেগুলো হচ্ছে বিদেশি ব্যাংক। এই ক্যাটাগরি ছাড়াও আমাদের আরো একটা ক্যাটাগরি আছে, সেটা হচ্ছে বিশেষায়িত ব্যাংক। আমাদের
প্রধান যে ব্যাংক ব্যবস্থা সেটা হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক, বাণিজ্যিক ব্যাংক এবং বিশেষায়িত ব্যাংক। আমরা তো বুঝতে পারলাম বাণিজ্যিক ব্যাংক কেন, কোনগুলো, যেগুলো হচ্ছে মুনাফা অর্জনের উদ্দেশ্যে জনগণের কাছ থেকে আমানত সংগ্রহ করে এবং সেই আমানতের একটা অংশ আবার অন্য কোনো প্রতিষ্ঠান বা জনগণকে ঋণ হিসাবে দিয়ে থাকে। আচ্ছা, সেগুলো হচ্ছে বাণিজ্যিক ব্যাংক। এছাড়াও আছে বিশেষায়িত কিছু ব্যাংক। বিশেষায়িত ব্যাংক কোনগুলো, যেগুলো হচ্ছে একটা বিশেষ উদ্দেশ্যে, অর্থাৎ বিশেষায়িত কথাটার মাঝে বিশেষায়িত ব্যাংকের যে মূল অন্তর্নিহিত মিনিং সেটা লুকিয়ে আছে। দেখো, বিশেষায়িত হচ্ছে বিশেষ কোনো একটা খাতকে উন্নয়নের জন্য এবং ওই খাতটিতে যারা আছে তাদের দারিদ্র বিমোচনের জন্য এই ব্যাংকিং কার্যক্রম পরিচালিত হয়ে থাকে। যেমন কৃষি ব্যাংক, বলতো কৃষি ব্যাংক কোন সেক্টরে ঋণ দিয়ে থাকে? এই কৃষি নামটা দিয়ে আমরা বুঝতে পারছি যে এটা হয়তো কোন একটা সেক্টরের বিশেষায়িত কোনো ব্যাংক, যে ওই সেক্টর গুলোতে খুব বেশি ফোকাসড হয়ে থাকে। বলতো কৃষি ব্যাংক কোন ক্ষেত্রগুলোতে সবচেয়ে বেশি ঋণ দিয়ে থাকে? ধারণা করো। এই যে বাংলাদেশ কৃষি ব্যাংক, এই কৃষি কথাটা দিয়ে তো আমরা বুঝতে পারছি যে কোনো একটা বিশেষ সেক্টরকে এটা ঋণ দিয়ে থাকে। বলতো কোন সেক্টর সেটা? বাংলাদেশের প্রধান তিনটা সেক্টর আছে, সেটা হচ্ছে কৃষি, শিল্প, সেবা। এখন বলো কোন সেক্টরে বাংলাদেশ কৃষি ব্যাংক ঋণ দিয়ে থাকে, বা কোন সেক্টরটাকে উন্নয়ন করার জন্য কৃষি ব্যাংক প্রতিষ্ঠিত হয়েছিল? বিশেষায়িত ব্যাংক থেকে। হ্যাঁ বাবা, বিশেষায়িত ব্যাংক তো অবশ্যই। আমি বলছিলাম যে এই যে বাংলাদেশ কৃষি ব্যাংকটা তো অবশ্যই বিশেষায়িত ব্যাংক, কিন্তু বাংলাদেশ কৃষি ব্যাংক কোন ক্ষেত্রটাকে, অর্থাৎ কোন খাতকে উন্নয়নের জন্য এই ব্যাংকটা প্রতিষ্ঠা করা হয়েছিল, বা কোন খাতে সবচেয়ে বেশি ঋণ প্রদান করে থাকে? দেখো এখানে তোমাদের এই ব্যাংকের যে নাম, সে নামের মাঝেই এটার কার্যক্রমটা লুকিয়ে আছে, কৃষি। এই কৃষি কথাটা দিয়ে তো আমরা বুঝতে পারছি যে এটা কৃষি সেক্টরকে টার্গেট করে প্রতিষ্ঠিত হয়েছে। অর্থাৎ কৃষি সেক্টরকে উন্নয়ন করার জন্য কৃষি সেক্টরে যারা জড়িত আছে তাদেরকে সহজ শর্তে ঋণ দেওয়ার জন্যই কৃষি ব্যাংক প্রতিষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ব্যাংকে উন্নয়ন করার জন্য? না রে বাবা, এটা হচ্ছে কৃষি ব্যাংক হচ্ছে বাংলাদেশের যে কৃষি সেক্টর আছে, শিল্প সেক্টর আছে, সেবা সেক্টর আছে। এখন বাংলাদেশ কৃষি ব্যাংক হচ্ছে কৃষি সেক্টর নিয়ে কাজ করে, অর্থাৎ বাংলাদেশে যারা কৃষির সাথে জড়িত আছেন তাদের উন্নয়নের জন্য সহজ শর্তে ঋণ দিয়ে থাকে। আমরা কি বুঝতে পেরেছি? ভালো হয়েছে, তোদের মতন এত জল্লাদ জীবনও ভাবতে পারিনি। আমরা কি এই কোশ্চেনটা বুঝতে পেরেছি? ওকে, এই বিশেষায়িত ব্যাংক নিয়ে কি কারো কোনো প্রশ্ন আছে? তোমরা কি ঠিকমতো বুঝতে পারছো? জি মিস। ওকে, তাহলে বলো তো কৃষি ব্যাংক কোন সেক্টরে ঋণ দেয়, কোন খাতে ঋণ দেয়? আমার মনে হয় তোমরা বুঝতে পারছো না যে আমি কি পড়াচ্ছি। তোমরা কি আমার ক্লাসে মনোযোগ দিচ্ছ? তোমরা যখন ক্লাস করতে কোনো ক্লাসে কৃষিকে একটু উন্নত করার জন্য ঋণ নেয়। হ্যাঁ রাইট, থ্যাংক ইউ। রাইট, আরেকটা কথা বলি, তোমরা যখন কোনো ক্লাসে অ্যাটেন্ড করবে তখন চেষ্টা করবে ওই ক্লাসে ফুল মনোযোগ দেওয়ার জন্য, এবং যখন তুমি কোনো জুম মিটিং এ অ্যাটেন্ড করবা, মানে আই মিন কোনো ক্লাসে জয়েন করবে, তখন আলাদা, যদি কোনো স্কুপ থাকে, কোনো আলাদা রুমে বসে একটা সাইলেন্ট পরিবেশে ক্লাসে জয়েন করার চেষ্টা করবে। তাহলে হবে কি যে তুমি ক্লাসে ফুল মনোযোগ দিতে পারবে। আচ্ছা, এর পরবর্তীতে হচ্ছে আমাদের বাংলাদেশ ডেভেলপমেন্ট
ব্যাংক, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক হচ্ছে বাংলাদেশের শিল্প প্রতিষ্ঠান যেগুলো আছে, অর্থাৎ শিল্প সেক্টর যেটা আছে, শিল্প সেক্টরকে টার্গেট করে প্রতিষ্ঠিত হয়েছে। এরপরে হচ্ছে বাংলাদেশ সমবায় ব্যাংক এবং আছে গ্রামীণ ব্যাংক। তোমাদের এলাকায় কোনো গ্রামীণ ব্যাংকের কার্যক্রম আছে? ঢাকায় না, আই মিন তোমাদের কোনো হোম ডিস্ট্রিক্ট বা তোমাদের যদি ঢাকার বাইরে দাদুর বাড়ি নানুর বাড়ির ঢাকার বাইরে অন্য কোনো এলাকায় হয়ে থাকে, সেখানে হয়তো মাঝে মাঝে চোখে পড়বে তোমাদের গ্রামীণ ব্যাংকের কিছু কার্যক্রম, তাদের ঋণ দান কার্যক্রম। আচ্ছা, এই ছিল আমাদের বাংলাদেশের ব্যাংক ব্যবস্থা। এখন বলো, বাংলাদেশে ব্যাংক ব্যবস্থায় কয় ধরনের ব্যাংক আছে? কেন্দ্রীয় ব্যাংক আছে, বাণিজ্যিক ব্যাংক আছে, বিশেষায়িত ব্যাংক আছে, এবং সেই কেন্দ্রীয় ব্যাংক একটাই আছে, সেটা হচ্ছে আমাদের বাংলাদেশ ব্যাংক। কিন্তু বাণিজ্যিক ব্যাংকের আবার কিছু ক্যাটাগরি আছে, সেটা হচ্ছে দেশি ব্যাংক, বিদেশি ব্যাংক। দেশি ব্যাংকের মাঝে আবার কিছু ক্যাটাগরি হচ্ছে সরকারি, বেসরকারি। আর বিদেশি ব্যাংক বাংলাদেশে আছে প্রায় 9টার মতো কার্যক্রম পরিচালিত হচ্ছে। আর বিশেষায়িত ব্যাংক হচ্ছে বাংলাদেশে এই মুহূর্তে 4টা। এই 4টা ব্যাংকের মাঝে দুটো হচ্ছে সরকারি, এই যে বাংলাদেশ কৃষি ব্যাংক, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক, এটা হচ্ছে বাংলাদেশ সরকার কর্তৃক পরিচালিত ব্যাংক। আচ্ছা, এখন দেখি আমরা, আচ্ছা এই বাংলাদেশ ব্যাংক ব্যবস্থা নিয়ে কারো কোনো প্রশ্ন আছে? নো মিস। যদি প্রশ্ন না থাকে তাহলে আমরা সামনের দিকে আলোচনা করি। দেখো, এই যে আমরা ব্যাংকিং ক্যাটাগরি গুলো পড়লাম, এই ব্যাংকিং ক্যাটাগরি গুলো আসলে কোন কোন সেক্টরে কিভাবে ভূমিকা রাখছে এবং বাংলাদেশের কৃষি উন্নয়নে, শিল্প উন্নয়নে, আত্মকর্মসংস্থানে বাংলাদেশের এই ব্যাংকের কি কি ভূমিকা আছে। আচ্ছা, প্রথমে দেখি বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংক হচ্ছে বাংলাদেশের একটা কেন্দ্রীয় ব্যাংকের নাম এবং এটা প্রতিষ্ঠিত হয়েছে 1972 সালে। 72 সালে বাংলাদেশ যখন স্বাধীন হয়েছে, 1971 সালের 16ই ডিসেম্বর স্বাধীন হবার পরই বাংলাদেশ ব্যাংক তার রাষ্ট্রপতি আদেশে, রাষ্ট্রপতি বাংলাদেশ ব্যাংক আদেশ 1972 এর বলে বাংলাদেশ ব্যাংক তার কার্যক্রম পরিচালনা শুরু করে। আগে যে স্টেট ব্যাংক অফ পাকিস্তান ছিল বাংলাদেশে, তো এর আগে তো পূর্ব পাকিস্তান ছিল, পূর্ব পাকিস্তান যখন ছিল তখন স্টেট ব্যাংক অফ পাকিস্তান, অর্থাৎ পাকিস্তানের একটা স্টেট ব্যাংকের কার্যক্রম বাংলাদেশেও ছিল। তখন বাংলাদেশ স্বাধীন হবার পর সেই স্টেট ব্যাংক অফ পাকিস্তানের সকল সম্পদ বা দায় নিয়ে বাংলাদেশ ব্যাংক প্রতিষ্ঠিত হয় রাষ্ট্রপতির বাংলাদেশ ব্যাংক আদেশ 1972 ক্ষমতা বলে। আচ্ছা, বাংলাদেশ ব্যাংকের কার্যাবলী আমরা অলরেডি আলোচনা করেছি, সেখান থেকে আমরা বুঝতে পেরেছি যে বাংলাদেশ আসলে কি কি বাংলাদেশ ব্যাংক আসলে কি কি কার্যক্রম পরিচালনা করে থাকে। বাংলাদেশ ব্যাংক আসলে আহ, পুরো সার্বিক অর্থনৈতিক ব্যবস্থাটাকে সামগ্রিক কল্যাণ সাধনের জন্যই বিভিন্ন ধরনের পদক্ষেপ নিয়ে থাকে। যেমন হচ্ছে কিভাবে বাংলাদেশের শিল্পের উন্নয়ন করা যায়, কৃষি উন্নয়ন করা যায়, আত্মকর্মসংস্থান সৃষ্টি করা যায়, এবং সর্বোপরি বাংলাদেশের অর্থনীতিকে কিভাবে স্থিতিশীল রাখা যায় সেই টার্গেট নিয়ে বিভিন্ন ধরনের কার্যক্রম পরিচালনা করে থাকে। কৃষি উন্নয়নে যদি স্পেসিফিক্যালি বলি, কৃষি উন্নয়নে বাংলাদেশ ব্যাংক কিভাবে ভূমিকা রাখে, সেটা হচ্ছে যারা, আমি এর আগেও বলেছি যে বাংলাদেশ ব্যাংক সরাসরি কোনো জনগণকে ঋণ দেয় না, কিন্তু এই কৃষি উন্নয়নের জন্য যে ব্যাংকগুলো কাজ করছে, যেমন বাংলাদেশ কৃষি ব্যাংক, এছাড়াও আর অন্যান্য বাণিজ্যিক ব্যাংকগুলো বিভিন্ন কৃষি সেক্টরে সহজ শর্তে ঋণ দিয়ে থাকে, অর্থাৎ স্বল্প সুদে এবং শর্তাবলী কমিয়ে খুবই সহজ শর্তে ঋণ দিয়ে থাকে। এখন যে যে ব্যাংকগুলো কৃষি সেক্টরে ঋণ দিয়ে থাকে তাদেরকে তাদেরকে বাংলাদেশ ব্যাংক আবার প্রয়োজনীয় ঋণ সরবরাহ করে। হয়তো দেখা গেল, সাপোজ ধরো কোনো একটা ব্যাংক, বাংলাদেশের কোনো একটা বাণিজ্যিক ব্যাংক হয়তো কৃষি সেক্টরে ঋণ প্রদান করে, তো কৃষির সাথে যারা জড়িত আছে তাদেরকে ঋণ প্রদান করে, তখন হচ্ছে কি করবে বাংলাদেশ ব্যাংক, ওই ব্যাংকে
ওই ব্যাংকের যদি কখনো ঋণ তহবিলের ঘাটতি দেখা দেয় বা তাদের কাছে যদি খুব বেশি পর্যাপ্ত ঋণ না থাকে, ঋণের ঋণ সরবরাহের জন্য যদি পর্যাপ্ত অর্থ না থাকে, তখন বাংলাদেশ ব্যাংক ওই ব্যাংকটাকে প্রয়োজনীয় ঋণের সরবরাহ করবে, অর্থাৎ ওই ওই ব্যাংকে প্রয়োজনীয় অর্থ দিয়ে সাহায্য করবে যেন সে অন্যান্য কৃষি সেক্টরে যারা আছে তাদেরকে সহজ শর্তে ঋণ দিতে পারে। আচ্ছা, ওই যে অর্থ সরবরাহ করবে এটা অবশ্যই আসলে ঋণ আকারে সরবরাহ করবে। হ্যাঁ, এছাড়া শিল্পের উন্নয়নের জন্য একইভাবে বাংলাদেশ ব্যাংক কাজ করে, অর্থাৎ শিল্প ঋণের সাথে যে বাণিজ্যিক ব্যাংকগুলো জড়িত আছে, বাণিজ্যিক ব্যাংক বা বিশেষায়িত যে ব্যাংকগুলো জড়িত আছে তাদেরকে সেই আর্থিক প্রতিষ্ঠানগুলোকে ঋণ সরবরাহ করে থাকে। যদি তাদের কখনো ঋণের ঘাটতি হয়ে থাকে, সেই আর্থিক প্রতিষ্ঠানে যদি কখনো ঋণের ঘাটতি হয়ে থাকে, তাহলে বাংলাদেশ ব্যাংক তাদেরকে ঋণ সরবরাহ করে। তোমরা কি পয়েন্টগুলো বুঝতে পারছো? ওকে, যদি না বুঝতে পারো সাথে সাথে কোশ্চেন করবে, কেমন? আচ্ছা, তারপর দেখো কি বলা হয়েছে। তারপর হচ্ছে যদি কোনো ব্যাংক আসলে কোনো ব্যাংক প্রতিষ্ঠা করার জন্য অবশ্যই বাংলাদেশ ব্যাংকের পারমিশন নিতে হয়, ইভেন কোথাও শাখা ওপেন করার জন্য বাংলাদেশ ব্যাংকের পারমিশন নিতে হয়। এখন ধরো বাংলাদেশ ব্যাংক কি করে, কোনো নতুন নতুন ব্যাংক স্থাপনে বা অনুন্নত এলাকায় বাণিজ্যিক ব্যাংক যদি কোনো শাখা স্থাপন করতে চায়, তাহলে বাংলাদেশ ব্যাংক উৎসাহিত করে। যেমন ধরো কোনো দুর্গম এলাকায়, ওই এলাকাগুলোতে আসলে দেখা যাচ্ছে উন্নয়ন দরকার, সেখানে লেনদেনের জন্য কোনো হয়তো ব্যাংকিং শাখা থাকলে সুবিধা হয়। তখন ওই এলাকাগুলোতে যদি বাণিজ্যিক ব্যাংক কোনো শাখা স্থাপন করতে চায়, তাদের যদি কোনো ঋণের দরকার হয়, ওই ব্যাংকগুলোর যদি কোনো ঋণের দরকার হয়, তাহলে কেন্দ্রীয় ব্যাংক তাদেরকে সাহায্য করে থাকে ঋণ প্রদানের মাধ্যমে। তারপর আবার কিছু কিছু ক্ষেত্রে আসলে কেন্দ্রীয় ব্যাংক যদি কোনো কেউ আত্মকর্মসংস্থানের জন্য ঋণ চায়, তাহলে তাদেরকে ঋণ দিয়ে থাকে। এই ছিল কেন্দ্রীয় ব্যাংক বা বাংলাদেশ ব্যাংকের কৃষি, শিল্প এবং আত্মকর্মসংস্থানের ক্ষেত্রে কি ধরনের ভূমিকা রাখে তার একটু ছোট্ট আলোচনা। এখন আমরা দেখি বাণিজ্যিক ব্যাংক কি করে। বাণিজ্যিক ব্যাংক কিভাবে কৃষি, শিল্প বা আত্মকর্মসংস্থানে ভূমিকা রাখছে। আচ্ছা, কেউ কি বলতে পারবে যে বাণিজ্যিক ব্যাংক কিভাবে ভূমিকা রাখছে? তোমাদের ধারণা, এই যে আমরা এতদিন ব্যাংকিং কার্যক্রম সম্পর্কে যা পড়ে আসলাম, সেখান থেকে তোমাদের একটা জাস্ট ধারণা নিয়ে বলতে পারো যে বাণিজ্যিক ব্যাংক এই সেক্টরগুলোতে ঋণ দিচ্ছে, এন্ড দেন হচ্ছে ঋণ পেয়ে তারা ফান্ড রেজ করছে এবং এই ফান্ড গুলো দিয়ে তারা তাদের উৎপাদন বৃদ্ধি করছে, এইভাবে করে কিছু বলতে পারো নিজের মতো করে। আচ্ছা, আমরা জানি বাণিজ্যিক ব্যাংকগুলো ঋণ দিয়ে থাকে। কাদেরকে ঋণ দেয়? সব সেক্টরে ঋণ দেয়। তোমার ঋণের প্রয়োজন, তুমি তোমার একটা জামানত জমা দিয়ে তুমি ঋণ নিতে পারবে। যে কোনো বাণিজ্যিক ব্যাংক থেকে তুমি ঋণ নিতে পারবে যদি তুমি একটা জামানত জমা দাও, কিংবা হচ্ছে তুমি গ্যারান্টি দিতে পারো, তাহলে তুমি যে কোনো শর্তে তুমি ঋণ নিতে পারছো। তাহলে যারা কৃষির সাথে জড়িত তারাও ঋণ নিতে পারছে, যারা শিল্পের সাথে জড়িত তারাও বাণিজ্যিক ব্যাংক থেকে ঋণ নিতে পারছে, যারা বিভিন্ন সেবা খাতের সাথে জড়িত তারাও চাইলে বাণিজ্যিক ব্যাংক থেকে ঋণ নিতে পারছে। বাণিজ্যিক ব্যাংক থেকে এই ঋণ নেবার পর তারা কি করছে, এই ঋণগুলো দিয়ে তারা হয়তো কোনো শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলছে বা শিল্প প্রতিষ্ঠানে আরো বিনিয়োগ বাড়াচ্ছে যেন উৎপাদন বৃদ্ধি পায়, কিংবা যারা কৃষি সেক্টরের সাথে জড়িত তারা হচ্ছে এই ঋণ নিয়ে দেখা যাচ্ছে বিভিন্ন ফসল উৎপাদন করছে, কিংবা বিভিন্ন বিভিন্ন বাণিজ্যিক
বাণিজ্যিক আকারে বিভিন্ন ধরনের ফসল উৎপাদন করছে। যেমন দেখবে আলুর সিজনে অনেকে হচ্ছে বিভিন্ন অনেক বিশাল বড় এলাকা হচ্ছে লিজ নিয়ে নেয়। তখন ওই যে অনেক বড় একটা এলাকা জুড়ে তারা আলু চাষ করে, অর্থাৎ কমার্শিয়াল ভাবে আলু চাষ করে। তো তখন দেখা যাচ্ছে অনেকে ঋণ নেয়, ঋণ নিয়ে তোমার হচ্ছে ওই আলু উৎপাদনে ইনভেস্ট করে অনেক বিশাল এলাকা জুড়ে আলু আলু চাষ করে দেন হচ্ছে তারপরে ওই আলুগুলো বিক্রি করে বা হচ্ছে উম বিভিন্ন দেশে বিদেশে রপ্তানি করার চেষ্টা করে। তাহলে দেখা যাচ্ছে যদি তুমি একটা ক্ষুদ্র আকারে চাষ করার পরিবর্তে বৃহৎ আকারে চাষ করো তখন সেখানে তোমার উৎপাদন বেশি হবে, উৎপাদন বেশি হলে সেখান থেকে আয়ের সম্ভাবনাও বেশি থাকে। তারপরে তুমি কোন একটা শিল্প প্রতিষ্ঠান হয়তো তোমার আছে, তুমি সেখান থেকে বাংলাদেশের বাণিজ্যিক ব্যাংক থেকে কোনো একটা ব্যাংক থেকে ঋণ নিয়ে তুমি হয়তো তোমার প্রতিষ্ঠানে আরো ইনভেস্ট করলে, তোমার প্রতিষ্ঠানের তোমার শিল্প কারখানার আরো উৎপাদন বৃদ্ধি করলে, বা নতুন কোনো মেশিনারি কিনলে সেই মেশিনারির কারণে হয়তো তোমার উৎপাদন বৃদ্ধি পেলো। এই যে তোমার উৎপাদন বৃদ্ধি পাচ্ছে, এই উৎপাদন বৃদ্ধির কারণে তোমার হয়তো আয় বৃদ্ধি পাচ্ছে। তোমার আয় বৃদ্ধি পাওয়া মানে তোমার দেশের অর্থাৎ বাংলাদেশেরও আয়, জাতীয় আয় বৃদ্ধি পাচ্ছে। অর্থাৎ আমাদের দেশের অর্থনীতির জন্য তোমার এই আয় ভূমিকা পালন করছে। আমাদের দেশের অর্থনীতিও হয়তো এই কারণে আরো উন্নত হচ্ছে, দেশের কিছু মানুষের কর্মসংস্থান হচ্ছে, কিংবা তোমার এই এই হচ্ছে উৎপাদন যদি বহির্বিশ্বে অন্য কোথাও হচ্ছে রপ্তানি করা হয় তাহলে আমাদের দেশে রপ্তানি আয় হচ্ছে। এরকম করে দেখা যাচ্ছে প্রত্যেকটা সেক্টরের মানুষ যদি বৃহৎ আকারে উৎপাদন করে তাহলে সেটা যেমন তার নিজের ব্যবসা প্রতিষ্ঠানের জন্য পজিটিভ দিক বা ধনাত্মক একটা ভূমিকা পালন করে, তেমনি হচ্ছে দেশের অর্থনীতির জন্য এটা আসলে ধনাত্মক একটা প্রভাব সৃষ্টি করে। আচ্ছা, এইভাবে করে দেখা যাচ্ছে বাণিজ্যিক ব্যাংক, এই যে দেখো বাণিজ্যিক ব্যাংক সমূহ কি করে খাদ্য উৎপাদন বৃদ্ধি, উন্নত বীজ, সার, কীটনাশক ক্রয়, পানি সেচের জন্য গভীর অগভীর নলকূপ স্থাপন, কুটির শিল্প স্থাপনের জন্য বিভিন্ন মেয়াদী ঋণ কর্মসূচি পরিচালনা করে। অর্থাৎ যারা কৃষি কাজের জন্য গভীর অগভীর নলকূপ স্থাপন করতে চায় তাদেরকেও ঋণ দিচ্ছে, যারা ক্ষুদ্র কুটির শিল্পের সাথে জড়িত তারাও বিভিন্ন মেয়াদে ঋণ নিয়ে থাকে, যারা ভারী শিল্পের সাথে জড়িত তারা তো ঋণ নেয়। এছাড়াও বাংলাদেশে বেশ কয়েক বছর যাবত একটা নীতি গ্রহণ করা হয়েছে, সেটা হচ্ছে বাংলাদেশে যারা কৃষক আছে তারা 10 টাকা জমা রেখে ব্যাংক অ্যাকাউন্ট খুলতে পারবে। অর্থাৎ এটা তাদের জন্য একটা সুবিধা যে তারা মাত্র 10 টাকা জমা রেখে তারা তাদের যে কোনো তারা ব্যাংকে একটা অ্যাকাউন্ট খুলতে পারবে। এবং আরো একটা ব্যাংক ওপেন হয়েছে, সেটা হচ্ছে পল্লী উন্নয়ন ব্যাংক, যেটা হচ্ছে তোমার একদমই কৃষকদের বা কৃষি সেক্টরে যারা জড়িত হচ্ছে তাদের উন্নয়নে কাজ করছে। পরবর্তীতে যেটা আছে সেটা আমরা অলরেডি জানি, বাণিজ্যিক ব্যাংক কি করে বিভিন্ন গ্রাহক থেকে ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয়গুলো আমানত হিসাবে গ্রহণ করে। অর্থাৎ তোমার আমানত আমার আমানত অর্থাৎ তোমার ধরো তোমার 10,000 টাকার একটা সেভিং আছে, মানে তোমার হাতে এই মুহূর্তে 10,000 টাকা এক্সট্রা আছে, তুমি এই 10,000 টাকা ব্যাংকে জমা রাখলে। তোমার আরেক বান্ধবীর হয়তো আছে, তার হাতে হয়তো আছে 15,000 টাকা, সে এক্সট্রা আছে, হ্যাঁ, সেও এই 15,000 টাকা ব্যাংকে জমা রাখলো। তারপর এরকম করে ধরো আরো অনেকেই, কারো হয়তো 7,000 টাকা আছে, এরকম করে যার যত সামর্থ্য অনুসারে সে ব্যাংকে জমা রাখলো। এই যে আমরা সবাই মিলে আমাদের ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয়গুলোকে ব্যাংকে জমা রাখলাম, ব্যাংক কি করলো আমাদের এই ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয়গুলোকে আমানত হিসাবে গ্রহণ করলো। এই ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয় মিলে একটা বিশাল বড় আমানত তৈরি হলো। এই আমানত গুলো দিয়ে সে আবার কি করছে, অন্যদেরকে ঋণ দিচ্ছে। অর্থাৎ আমাদের এই ক্ষুদ্র ক্ষুদ্র আমানত গুলো মিলিয়ে একটা বড় আমানত হচ্ছে, এবং বড় এই আমানতটা অনেক বড় একটা ঋণের প্রবাহ সৃষ্টি করছে। এই ঋণের প্রবাহগুলো দেখা যাচ্ছে আবার বিভিন্ন ক্ষুদ্র মাঝারি বৃহৎ শিল্পগুলোতে কাজে লাগছে। অর্থাৎ যারা এই শিল্পগুলোর সাথে জড়িত আছে, কৃষির সাথে জড়িত আছে, তারা এগুলোকে ঋণ নিচ্ছে, ঋণ নিয়ে তাদের উৎপাদন বৃদ্ধি করছে। তাহলে দেখো এখন যদি ব্যাংকিং ব্যবস্থা না থাকে তাহলে আমার এই যে তোমার কাছে 10,000 টাকা আছে, তুমি 10,000 টাকা হয়তো
তোমার কাছেই রেখে দিতে। তোমার এটা আমার মানে ব্যাংকে আর জমা রাখতে না, তোমার ব্যাংকে জমা রাখলে এটা হয়তো আর আমানত সৃষ্টি হতো না। তোমার এই 10,000 টাকা হয়তো তেমন কোনো কাজে লাগতো না, কিন্তু এই সবার এই ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয়টাই একসাথে জমা হয়ে অনেক বড় একটা সঞ্চয় হিসাবে গড়ে উঠলো, এবং সেই সঞ্চয়টা আবার পরবর্তীতে ঋণ হিসাবে বিভিন্ন সেক্টরে নেওয়া সম্ভব হলো। আমরা কি বুঝতে পেরেছি? জি ওকে, ভেরি গুড। আচ্ছা দেখো, কৃষি ব্যাংক, বাংলাদেশের কৃষি ব্যাংক। কৃষি ব্যাংক হচ্ছে একদমই কৃষির সাথে জড়িত যারা আছে, অর্থাৎ কৃষি খাতের গতিশীলতা বৃদ্ধি, কৃষি খাতের স্বনির্ভরতা অর্জন, সার্বিক কৃষি উন্নয়নের লক্ষ্যে কৃষি ব্যাংক প্রতিষ্ঠিত হয়েছিল। কৃষি ব্যাংক কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? কৃষি ব্যাংক হচ্ছে বাংলাদেশ স্বাধীনতা লাভের পর, বাংলাদেশ ব্যাংক যখন প্রতিষ্ঠিত হয়েছে তার কিছু পরে 1973 সালে রাষ্ট্রপতির আদেশ বলে পাকিস্তানের যে কৃষি ব্যাংক ছিল, সেই কৃষি ব্যাংকের সকল দায় এবং সম্পত্তি নিয়ে বাংলাদেশ কৃষি ব্যাংক প্রতিষ্ঠিত হয়। অর্থাৎ স্বাধীনতার আগে বাংলাদেশে যে পাকিস্তানের কৃষি ব্যাংক ছিল, অর্থাৎ পূর্ব পাকিস্তানে যে পাকিস্তানের কৃষি ব্যাংক ছিল, সেটা বাংলাদেশ স্বাধীন হবার পর বাংলাদেশ কৃষি ব্যাংক নামে প্রতিষ্ঠিত হয় 1973 সালে রাষ্ট্রপতির আদেশ বলে। বলতো বাংলাদেশ কৃষি ব্যাংক কত সালে কার্যক্রম শুরু করে? মিস 1972 সালে প্রতিষ্ঠিত হয়। স্বাধীনতা লাভের পর বাংলাদেশ কৃষি ব্যাংক 1973 রাষ্ট্রপতির আদেশ বলে, আগে যে পাকিস্তান কৃষি ব্যাংক ছিল সেটার সমস্ত সম্পত্তি এবং সেটার দায় দায়িত্ব নিয়ে এই ব্যাংক প্রতিষ্ঠিত হয়। এই ব্যাংকটা কি? মিস আমি শুনছি বাংলাদেশ ব্যাংক। আচ্ছা ঠিক আছে, আমি বুঝতে পেরেছি, তাই। বুঝতে পেরেছি। আমরা পড়ছিলাম বাংলাদেশ কৃষি ব্যাংক নিয়ে। ম্যাম নেট প্রবলেম তো, তাই কথাগুলো ছিঁড়ে মানে ভালোভাবে আসতেছে না। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ সেজন্যই তোমরা মাঝে মাঝে আসলে কানেক্ট করতে পারো না, আমিও বুঝতে পারছিলাম হয়তো তোমরা ঠিক মতো শুনতে পাচ্ছিলে না। আচ্ছা ঠিক আছে, এরপরে হচ্ছে বাংলাদেশ কৃষি ব্যাংক একটা রাষ্ট্রায়ত্ত আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। অর্থাৎ এই ব্যাংকটা, আমি বিশেষায়িত ব্যাংক যখন পড়ছিলাম তখন আমরা দেখেছিলাম যে বাংলাদেশ ব্যাংকের বিশেষায়িত যে, ম্যাডাম আমাদের তো 12টায় একটা ক্লাস শুরু হবে, তাই আর তো মাত্র 8 মিনিট বাকি আছে। ও আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে আমরা ক্লাস এখানে শেষ করি, আমরা বাকি ক্লাসের পরবর্তীতে কন্টিনিউ করবো ইনশাআল্লাহ। ঠিক আছে, আমাদের সময় প্রায় লাস্ট পর্যায়ে, আর 1 মিনিট অবশ্য আছে। ঠিক আছে, তাহলে তোমরা সবাই ভালো থাকো। যদি রমজানের ক্লাস হয় তোমাদের সাথে আবারও নেক্সট উইক ইনশাল্লাহ আমার কথা হবে। আর যদি রমজানের বন্ধ থাকে তাহলে তোমরা সবাই বাসায় প্র্যাকটিস করবে। আমরা এই পর্যন্ত যা যা পড়েছি সবকিছু সুন্দর করে পড়বে। তারপরে যদি কোথাও প্রবলেম হয়, আমার লেকচার গুলো ভিডিও গুলো তোমার ইউটিউবে আপলোড করা আছে, সেখানে দেখবে, অথবা আমার আইডিতে কোনো প্রবলেম হলে নক করতে পারো। তোমাদের অর্থনীতি সাবজেক্ট রিলেটেড যে কোনো জিজ্ঞাসা থাকলে আমাকে আমার আইডিতে জিজ্ঞেস করতে পারো। ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকো, সাবধানে থাকবে, সুস্থ থাকবে। মিস আপনাকে অগ্রিম ঈদ মোবারক। তাই? আচ্ছা, তোমাদেরকে সবাইকে শুভেচ্ছা এবং শুভকামনা রইল। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। মিস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ওকে।